বহুদিন ধরেই বাড়ির বড় বউ দেবযানীর বাচ্চা হচ্ছে না বলে তার শাশুড়ি মা এবং ছোট যা চন্দ্রা ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে পড়ে। কারণ চন্দ্রার সবেমাত্র 2 বছর হয়েছে বিয়ে হয়েছে, আর 2 বছরের মধ্যে সে দুটো বাচ্চার জন্ম দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বিয়ের 5 বছর হয়ে গেলেও দেবযানী একটাও সন্তানের জন্ম দিতে পারেনি। আর এভাবেই দেখতে দেখতে অনেক দিন কাটে, আর অনেক ডাক্তার ভর্তি দেখানোর পর দেবযানী এবার অন্তঃসত্ত্বা হয়ে সবাইকে সুখবর দেয়। দেখতে দেখতে 9 মাসের মাথায় দেবযানীর ডেলিভারি হয়। কিন্তু ডেলিভারি হয়ে যাওয়ার পর দেবযানীর কিছুতেই জ্ঞান ফিরতে চায় না, কারণ সে প্রথমবারই একসঙ্গে 5টা সন্তানের জন্ম দেয়। আর দেবযানীর যখন জ্ঞান ফিরে আসে তখন, কি গো বিমল, আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে? তোমরা কিছু বলছো না কেন? সবাই চুপচাপ ভাবে দাঁড়িয়ে আছো যে? আমার সন্তানটা সুস্থ স্বাভাবিক হয়েছে তো? সুস্থ স্বাভাবিক হয়েছে মানে? তুমি তো একেবারে হাট্টা কাট্টা সন্তানের জন্ম দিয়েছো, আর একেবারে একটা নয় দুটো নয় 5টা সন্তান জন্ম নিয়েছে। 2টো ছেলে আর 3টে মেয়ে। কি অবাক কাণ্ড বলো তো, তোমার ওই একটা পেটে 5টা সন্তান ধরলো কিভাবে? এরকম 5টা সন্তানের কথা শুনি দেবযানী একেবারে অবাক হয়ে যায়। আর সে তখনই পাশের বেডে তাকিয়ে দেখে যে সেখানে সত্যি সত্যি 5টা বাচ্চা শুয়ে আছে, আর যা দেখে দেবযানী খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে, আর বাড়ির সকলে মিলে দেবযানীর 5টা বাচ্চাকে মানুষ করতে থাকে। আর এভাবেই 8 বছর কেটে যায়। একদিন, ওমা, তুমি শুধু ভাইকে সবসময় আদর করো কেন? তুমি তো আমাকেও একটু আদর করতে পারো। ভাই স্কুল থেকে এলো আর তুমি ওকে ভাত খাইয়ে দিচ্ছ, কিন্তু আমি যখন তোমাকে ভাত খাইয়ে দিতে বলি তুমি তো আমাকে ঠাকুমার কাছে পাঠিয়ে দাও। এই রিঙ্কি দিদি, তুই সবসময় আমার সাথে হিংসা করিস কেন রে? আর আমাকে মা ভাত খাইয়ে দেবেই বা না কেন? আমি অঙ্কে 100তে 100 পেয়েছি, আর তুই অঙ্কেতে 100তে গোল্লা পেয়েছিস, তাই মা তোকে ভাত খাইয়ে দেবে না, আমাকে খাইয়ে দেয়। দেবযানী তার ছেলে মেয়েদের মিষ্টি মিষ্টি কথা শুনে হাসতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর দেবযানী তার 5 ছেলে মেয়েকে একা হাতে মানুষ করতে পারে না বলে চন্দ্রা সবসময় দেবযানীকে সাহায্য করে। চন্দ্রা তার বড় জায়ের ছেলে মেয়েদের স্নান করিয়ে দেয়, খাইয়ে দেয়, আবার স্কুলেও নিয়ে যায়। আর এভাবেই আরো কিছুদিন কাটে। কিন্তু একদিন হঠাৎ করে, চন্দ্রা, আমার শরীরটা কেমন খারাপ লাগছে, কাল থেকে মাথাটা ঘুরছে আর কেমন বমি বমি পাচ্ছে। আমি বুঝতে পারছি না হঠাৎ করে আমার কি হলো। আমার আবার কোনো রোগ হলো না তো? না না দিদি ভাই, তোমার আবার রোগ হবে কেন? আসলে তুমি একসঙ্গে 5টা বাচ্চা জন্ম দিয়েছো তো, সেই জন্য তোমার শরীর একটু দুর্বল হওয়াটাই স্বাভাবিক। আর তুমি তো সারাদিন যে পরিমাণে কাজ করো, তাই জন্যই এরকম হচ্ছে। তুমি আজকে বরঞ্চ রেস্ট নাও, আর আজকে আমি সব কাজ করে দিচ্ছি। এক্ষুনি তোমার ছেলে মেয়ে আর আমার ছেলে মেয়েরাও স্কুল থেকে চলে আসবে, ওদেরকে খাইয়ে দাইয়ে আমি পড়তে পাঠিয়ে দেব। সত্যি চন্দ্রা, তুমি না থাকলে আমি একসঙ্গেই 5টা প্যাকেটকে মানুষ করতেই পারতাম না। আর দেখো, ঈশ্বর বাচ্চা দিচ্ছিল না, কিন্তু একেবারে আমাকে 5টা বাচ্চা দিয়েছে। সারাক্ষণ তোমার দাদা আমাকে কথা শোনায়, কারণ ওদের পেছনে টাকা খরচা করতে হচ্ছে বলে। এই বলে দেবযানী রান্নাঘর থেকে বেরোবে এমন সময় হঠাৎ করে তার মাথা ঘুরিয়ে আসে, আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই দেখে চন্দ্রা খুবই ভয় পেয়ে যায়, আর তার বড় যাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে গিয়ে চন্দ্রা জানতে পারে তার বড় যা আবার অন্তঃসত্ত্বা। এই শুনে চন্দ্রা খুবই ভয় পেয়ে যায়, আর সে তখনই তার বড় যাকে বাড়িতে নিয়ে আসে। আর বাড়িতে এসে দেবযানী যখন জানতে পারে সে আবার দ্বিতীয়বারের মতো অন্তঃসত্ত্বা, তখন দেবযানী একেবারে চমকে ওঠে। আর দেবযানী কিছুতেই বাচ্চার জন্ম দিতে চায় না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দিদি? তুমি তোমার মাথা থেকে এসব ধারণা বের করে দাও, কারণ বাচ্চা পৃথিবীতে আনবে না এটা কিন্তু একটা অনেক বড় পাপ। আর আমি তোমাকে এত বড় পাপ করতে দেব না। যা হবে দেখা যাবে, তুমি তোমার বাচ্চাকে জন্ম দেবে। কিন্তু তুমি বুঝতে পারছো না, আমাদের শ্বশুর বাড়িতে যদি এই কথা সবাই জানতে পারে তাহলে আমাকে দিনরাত কথা শোনাবে। আর এমন লজ্জার কথা আমি কাউকে বলতে পারবো না, কারণ আমার তো অনেক বয়স হয়েছে। এই সময় আমি অন্তঃসত্ত্বা, ছি, ভাবলেও লজ্জা করছে। আমার 5 ছেলে মেয়ে বড় হচ্ছে, ওরা কি ভাববে বলো তো? চন্দ্রা তার বড় জায়ের কোনো কথা শুনতে চায় না। অন্যদিকে বিমল যখন জানতে পারে যে তার স্ত্রী আবারও অন্তঃসত্ত্বা, তখন বিমল একেবারে অজ্ঞান হয়ে পড়ে, কারণ বাচ্চাদের পেছনে টাকা খরচ করার মতো বিমলের পকেটে আর জোর নেই। কিছুক্ষণ পর যখন বিমলের জ্ঞান ফিরে আসে তখন, না না, আমি আর বাচ্চা মানুষ করতে পারবো না। এমনিতেই টাকা খরচা করতে করতে আমার বাজারে অনেক ধার দেনা বেড়ে গেছে। তারপর তোমার আবার বাচ্চা হবে? প্রথমবারে তো 5টা সন্তান হলো, দ্বিতীয়বার কটা হবে কেই বা জানে। সুতরাং আমি যদি এখন বাজারে টাকা ধার করি তাহলে আমাকে লোকেরা বাড়ি থেকে এসে তুলে নিয়ে যাবে, আর তার সাথে সাথে আমার 5টা বাচ্চাকেও তুলে নিয়ে যাবে, বুঝেছো?
থাক, তুমি আমাকে অনেক কথা শুনিয়েছো। তোমাকে আর একটা টাকাও খরচা করতে হবে না। আমি আমার বাচ্চা মানুষ করার জন্য বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসবো, কারণ আমার বাবার যথেষ্ট টাকা আছে আর আমার বাবা নিজের নাতি নাতনিদের উপর টাকা খরচা করবে আমি জানি। হ্যাঁ দিদি, তুমি একদমই ঠিক বলেছো। আর আমার বাপের বাড়ির লোকেদেরও অনেক টাকা আছে, সুতরাং তোমার বাচ্চা মানুষ করতে আমিও তোমাকে সাহায্য করব। চন্দ্রার মুখে এই কথা শুনে দেবযানী খুবই খুশি হয়। আর শ্বশুর বাড়িতে দেবযানীর কেউ দেখাশোনা না করলেও ছোট যা সবসময় তার বড় জায়ের খেয়াল রাখে। আর এভাবেই দেখতে দেখতে 9 মাস কেটে যায়। আর দেবযানী যখন সন্তান জন্ম দেয় তখন সে আবার একেবারে 5টা সন্তানের জন্ম দেয়। আর এবার 3টে ছেলে হয় এবং 2টো মেয়ে। আর এরকম 8 বছরের মাথায় দেবযানী মোট 10টা সন্তানের জন্ম দেয়। আর দেবযানীর সেই 10টা ছেলে মেয়েকে নিয়ে তারা দুই যা একেবারে নাজেহাল হয়ে ওঠে। দিদি, তোমার নাম তো গিনিস বুকে ওঠার মতো। তুমি এরকম 10টা সন্তানের জন্ম দিয়ে একেবারে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছো। আর তোমার বর চিন্তায় 90 কেজি থেকে 50 কেজি হয়ে গেছে। ইস, বেচারাকে ফু মারলেই কিন্তু একেবারে উড়ে যাবে। তুমি হাসছো? আমার অবস্থাটা একবার বোঝো তো। তুমি তোমার 2টো বাচ্চাকে মানুষ করতে গিয়ে একেবারে নাকের জলে চোখের জলে হয়ে যাচ্ছ, আর আমাকে 10টা বাচ্চাকে একসঙ্গে মানুষ করতে হচ্ছে। পাড়ার লোকেরা দেবযানীর এরকম 10টা বাচ্চাকে দেখতে এলে সকলেই দেবযানীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে শুরু করে। আর প্রথম 5টা বাচ্চা পরের 5 বাচ্চাকে কোলে নিয়ে খুব ভালো মতো আদর করে, কারণ তাদের ভাই বোন এসেছে বলে তারা সবাই খুবই খুশি। কিন্তু পাড়া প্রতিবেশীর নানা মুখে নানা কথা চলে আর দেবযানীকে নিয়ে সকলেই সমালোচনা করে। আর যা দেখে দেবযানী মনে মনে খুবই লজ্জিত হয়ে পড়ে। ইস, পাড়া প্রতিবেশীরা আমাকে নিয়ে কি ভাবছে কি জানি। এমনিতেই আমার যখন 7 মাসের স্বাদ হয় তখন সবাই বাড়িতে এসে আমাকে অনেক কথা শুনিয়েছিল। এমনকি আমার জন্য এখন আমার বাবা মাও লজ্জা পায়, আর আমিও কাউকে লজ্জায় মুখ দেখাতে পারবো না এবার। এভাবেই দেখতে দেখতে সময় অতিবাহিত হতে থাকে। আর বাড়ির 2 বউ মিলে দেবযানীর 10টা ছেলে মেয়েকে মানুষ করতে থাকে। কখনো ছোট যা রাত জেগে বড় জায়ের 10টা ছেলে মেয়েকে ঘুম পাড়ায়, আবার কখনো বড় যা তার নিজের 10 ছেলে মেয়েকে কোলে করে খাইয়ে দেয়। 10 জনের পেছনে খাটতে খাটতে তাদের 2 জায়ের একেবারে চোখের তলায় কালি পড়ে। আর অন্যদিকে কমলা দেবী ছোট জায়ের সন্তানকে দেখছে বলে সে সবসময় চন্দ্রাকে খারাপ খারাপ কথা শোনায়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর দেবযানীর 10 ছেলে মেয়ে কিছুটা বড় হয়ে ওঠে। একদিন তারা 2 বউ মিলে বাচ্চাদেরকে স্নান করিয়ে স্কুল ড্রেস পরিয়ে স্কুলে পাঠাচ্ছে। এমন সময়, মা জানো তো আমি ক্লাস 3তে পড়ি বলে একটা 4-এর দাদা আমাকে সব সময় ভয় দেখায় আর আমার মাথায় চাটি বাড়ে। আমার খুব খারাপ লাগে। আগের দিন আমার জন্য রিঙ্কি দিদি আর ছোটন দাদা আর আমার বাকি দিদি দাদারা সবাই মিলে ওই বদমাইশ ছেলেটার সঙ্গে ঝগড়া করেছিল, কিন্তু তবুও আমাকে মারে। না না পুচকি, একদম স্কুলে গিয়ে মারপিট করবে না। আর আমি তোমার হয়ে ওই বদমাইশ ছেলেটাকে বকে দেব। আর হ্যাঁ, তোদের 9 জনকে বলছি, তোরা স্কুলে গিয়ে কিন্তু একদম মারপিট করবি না, কেমন? এমনিতেই তোরা 10 জন একসঙ্গে স্কুলে যাস বলে কোনো গাড়িতেই তোদের জায়গা হয় না। তারপর যদি স্কুল থেকে বের করে দেয় তখন কি হবে? এই বলে দেবযানী তার ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দেয়। আর দেবযানীর ছেলে মেয়েরা স্কুলে গিয়ে পড়াশোনা করছে। এমন সময় হঠাৎ করে ওই বদমাইশ ছেলেটা পুচকিকে জ্বালাতন করতে আসে। তুই আমাকে জ্বালাতন করিস না বলে দিচ্ছি। আমি কিন্তু এক্ষুনি রিঙ্কি দিদি ছোটন দাদাকে ডাকবো, তখন কিন্তু ওরা তোকে খুব মারবে। ওদের গায়ে কিন্তু অনেক শক্তি। সেই বাচ্চা ছেলেটি পুচকির কথা শুনে হেসে ওঠে, কারণ সে ভাবে পুচকির হয়তো একটাই দাদা এবং একটাই দিদি। আর সেই বাচ্চা ছেলেটি নিজেকে খুবই শক্তিশালী বলে মনে করে, তাই সে পুচকির কোনো কথা শুনতে চায় না। সে জোরে জোরে পুচকির মাথায় চাটি মারতে থাকে। এমন সময় পুচকি রেগে গিয়ে কাঁদতে কাঁদতে তার বাকি 9 দাদা এবং দিদিদের নাম ধরে ডাকতে শুরু করে। রিঙ্কি দিদি, পিয়ালি দিদি, পিয়া দিদি, ছোটন দা, চন্দন দা, পিঙ্কি, ঝিঙ্কি, তোষক, বালিশ, তোরা কোথায়? তাড়াতাড়ি আয়, দেখ আমাকে এই বদমাইশ ছেলেটা আবার মারছে। তোরা আমাকে এসে বাঁচা আর এই ছেলেটাকে উচিত শিক্ষা দে। পুচকির মুখে এরকম ঝিঙ্কি, পিঙ্কি, বালিশ, তোষকের নাম শুনে সেই বাচ্চা ছেলেটি একেবারে অবাক হয়ে যায়, কারণ এরকম নাম সে আগে কখনো শোনেনি। আর সে আরো বেশি ভয় পেয়ে যায় যখন পুচকির পেছনে তার 9-10 ভাই বোন এসে উপস্থিত হয়। আর তারা 10 ভাই বোন মিলে সেই ছেলেটার দিকে তাকিয়ে রাগের চোটে ফুঁসতে শুরু করে। আর তখনই তারা 10 ভাই বোন মিলে ছেলেটিকে দুম ধারাক্কা মারতে শুরু করে। এর ফলে ভয়ের চোটে ছেলেটি সেখান থেকে পালিয়ে বাঁচে।
দেখেছিস আমার ছোট বোন পুচকি, আমার গায়ে কত জোর, একেবারে ছোটা ভীমের মতো। কেননা আমরা 9 জন প্রত্যেকদিন একটা করে বড় বড় লাড্ডু খাই, তাই বলছি তুই এবার থেকে লাড্ডু খাওয়া শুরু কর, তাহলে আমাদের মতো তোরও গায়ে জোর বেড়ে যাবে। হ্যাঁ দাদা, তুই ঠিকই বলেছিস, কিন্তু তোকে মোটেই ভীমের মতো দেখতে না, তুই তো একেবারে কালিয়ার মতো দেখতে। তুই যতই নিজেকে ভীম ভাবিস না কেন, তুই কিন্তু কালিয়া, আর তোষক হলো ভীম। এই তোরে এবার ভীম কালিয়া যজ্ঞ এসব বাদ দে, কারণ আমাদের এবার বাড়ি ফিরতে হবে। আর আমরা আজকে যা মারপিট করেছি, এই খবর যদি প্রিন্সিপাল স্যার মাকে জানিয়ে দেয়, তাহলে বুঝতেই তো পারছিস আমাদের কি হবে। আমাদের মা আর কাকিমা কিন্তু খুব মারধর করবে, তাই বাড়িতে গিয়ে কিন্তু এই ব্যাপারটা কেউ বলিস না, কেমন? চল বাড়ি চল। রিঙ্কির এমন কথা শুনে তার বাকি 9 ভাই বোন ভয় পেয়ে যায়, কিন্তু তারা যখন বাড়িতে আসে তখন তাদের মা দেখে যে তার 10টা ছেলে মেয়েরই স্কুল ড্রেস ছেঁড়া। আর এই দেখে সে খুব ভালো মতোই বুঝতে পারে যে তার ছেলে মেয়েরা স্কুলে গিয়ে মারপিট করেছে। শুধু তাই নয়, ইতিমধ্যে স্কুলের প্রিন্সিপাল স্যার চন্দ্রাকে ফোন করে সব ঘটনা জানিয়ে দেয়। ফলে চন্দ্র এবং দেবযানী দুজনে মিলে তাদের 10 ভাই বোনকে একসঙ্গে বকাবকি করে। এভাবেই চন্দ্র এবং দেবযানী দুজনে মিলে তাদের বাচ্চাদেরকে নিয়ে খুবই সুখে থাকে। কিন্তু একদিন তাদের ননদ প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে তাদের বাড়িতে আসে। বৌদি, আমাকে তোমরা বাঁচাও বৌদি, না হলে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে মেরে ফেলবে। আমি আর ওই অত্যাচারী শ্বশুর বাড়িতে থাকতে পারছি না। 1 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, আর আমি ডাক্তার দেখিয়ে জানতে পেরেছি আমার ইউটেরাসের সমস্যা আছে। আমি কোনোদিনও মা হতে পারবো না। আর তারপর থেকে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার উপর অকথ্য ভাষায় অত্যাচার শুরু করেছে। এই দেখো, মেরে মেরে আমার গায়ে দাগ করে দিয়েছে। প্রিয়াঙ্কার এমন অবস্থা দেখে চন্দ্র এবং দেবযানী খুবই কষ্ট পায়। এমনকি তার বাকি শ্বশুরবাড়ির লোকেরাও প্রিয়াঙ্কাকে সেই বদমাইশ শ্বশুরবাড়িতে ফিরে যেতে দেয় না। আমি জানি প্রিয়াঙ্কা, সন্তান জন্ম না হলে অনেক কষ্ট হয়, কারণ আমার 10টা সন্তান হওয়ার আগে আমি যখন মা হতে পারছিলাম না, তখন আমারও অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু তুমি আর ওই বদমাইশ বাড়িতে কোনোদিনও ফিরে যেও না। আর আমার তো 10টা বাচ্চা আছেই, আমি লেখাপড়া করে এখান থেকে 2টো বাচ্চা তোমাকে দিয়ে দেব। আর তুমি বাপের বাড়িতে থেকে তোমার 2টো বাচ্চাকে নিজের মতো করে মানুষ করবে, আর তাহলে আমিও ওদেরকে চোখের সামনে দেখতে পাবো। এই কথা শুনে প্রিয়াঙ্কা এবং তার পরিবারের লোকেরা সবাই খুবই খুশি হয়। আর চন্দ্র ও দেবযানীর এরকম সিদ্ধান্তে খুশি হয়। দেবযানীর মন যে এত বড়, সেটা কেউ ভাবতেও পারে না। আর কয়েকদিনের মধ্যেই দেবযানী বাড়িতে উকিল ডেকে তার ছোট ছোট 2 ছেলে মেয়েকে প্রিয়াঙ্কার কাছে দিয়ে দেয়। এর ফলে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। কিন্তু এরই মধ্যে প্রিয়াঙ্কার স্বামী খবর পেয়ে প্রিয়াঙ্কার কাছে ছুটে আসে, আর প্রিয়াঙ্কাকে এবং তার 2 ছেলে মেয়েকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চায়। এর ফলে প্রিয়াঙ্কা এবং তার পরিবারের সকলে খুবই খুশি হয়। সেদিনই প্রিয়াঙ্কা তার 2 ছেলে মেয়েকে নিয়ে তার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে ফিরে যায়। এভাবেই তারা সকলে সুখে শান্তিতে সংসার করতে থাকে। দিদি, বাইরের রাজ্যে পড়াশোনা করতে যাওয়ার জন্য আমার অনেক টাকার প্রয়োজন। আর আমি যে স্কলারশিপ পেয়েছিলাম, সেই টাকা দিয়ে আমি তো তোকে বিরিয়ানির দোকান করে দিয়েছি। তাই তুই এবার আমাকে বাইরের রাজ্যে পড়তে যাওয়ার জন্য টাকা দিবি। হ্যাঁ রে বোন, আমি জানি তুই আমার দুঃসময়ে আমাকে অনেক উপকার করেছিস। সেই কারণে তোর বাইরের রাজ্যে পড়তে যাওয়ার সব দায়িত্ব আমার। কিন্তু বাইরের রাজ্যে গিয়ে আমাকে ভুলে যাস না যেন। না রে, আমি তোকে কেন ভুলে যাব? মাত্র 1 বছরের জন্য পড়তে যাব, তারপর আবার তোর কাছেই তো ফিরে আসব। ফিরে আসার পর আমরা দুজনে মিলে তোর বিরিয়ানির দোকানকে আরো অনেক বড় করে তুলবো, ঠিক আছে? পিয়ালি তার বোনের কথা শুনে খুবই খুশি হয়। কিন্তু একজন সাধারণ বিরিয়ানিওয়ালির কাছে নিজের বোনকে বাইরের রাজ্যে পড়তে পাঠানোর জন্য টাকা জোগাড় করা মানে অনেক বড় ব্যাপার ছিল। কিছুদিন আগে তাদের এমন অবস্থা হয়েছিল যে 2 বোন প্রায় না খেতে পেয়ে মরে যেত। সেই সময় পিয়ালি এবং প্রিয়াঙ্কা বুঝে উঠতে পারছিল না যে তারা কিভাবে নিজেদের সংসার চালাবে। পিয়ালির বরাবরেরই ইচ্ছা ছিল সে শহরে একটি বিরিয়ানির দোকান খুলবে। দিদি, আজকে সরকারের পক্ষ থেকে আমাকে ফোন করেছিল, আর আমি ভালো রেজাল্ট করার জন্য আমাকে স্কলারশিপ দেবে বলেছে। তাই আমাদের আর কষ্ট করে দিন কাটাতে হবে না দিদি। আমি স্কলারশিপের টাকা দিয়ে তোকে বিরিয়ানির দোকান করে দেব। না বোন, একদম বাজে টাকা নষ্ট করিস না তুই, কারণ আমি চাই তুই এই টাকাটা নিজের পড়াশোনায় খরচা কর, আর আমার বিরিয়ানির দোকান না হয় নাই হলো। আমার টাকা আমি বুঝবো যে আমি কোথায় খরচা করব আর কোথায় করব না। আর এখন আমার ইচ্ছে করছে যে আমি আমার টাকা দিয়ে তোকে একটা বিরিয়ানির দোকান খুলে দেব, আর আমি এটা করবই। এই বলে প্রিয়াঙ্কা স্কলারশিপের টাকা পাওয়া মাত্রই তার দিদিকে একটি ছোট্ট বেড়ার ঘরের বিরিয়ানির দোকান বানিয়ে দেয়। পিয়ালির হাতের বিরিয়ানি খুবই সুস্বাদু হয়, তাই কিছুদিনের মধ্যেই অনেক লোক সেই বেড়ার দোকানে বিরিয়ানি খেতে চলে আসে।
এভাবেই ধীরে ধীরে দুই বোনের সংসার চালাতে আর কোনো অসুবিধা হয় না। কিন্তু এই মুহূর্তে প্রিয়াঙ্কার বাইরের রাজ্যে পড়াশোনা করতে যাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন হয়। আর সেই কারণে পিয়ালি তার বিরিয়ানির দোকানের জায়গা ব্যাংকের কাছে বন্ধক দিয়ে দেয়। কিন্তু এই বিষয়ে সে প্রিয়াঙ্কাকে কিছুই জানতে দেয় না। কিছুদিনের মধ্যে প্রিয়াঙ্কা বাইরের রাজ্যে পড়তে চলে যায়। দেখতে দেখতে 1 বছর কেটে যায় আর পিয়ালি নিজের বোনের ফিরে আসার জন্য দিন গুনতে শুরু করে। আজকে সন্ধ্যাবেলা ট্রেনে করে আমার বোন 1 বছর পর ফিরে আসবে আর এসে আমার কাছে বিরিয়ানি খেতে চাইবে, তাই আমি আমার বোনের জন্য তাড়াতাড়ি করে মটন বিরিয়ানি রান্না করে রাখি। এই বলে পিয়ালি তার বোনের জন্য মটন বিরিয়ানি রান্না করে। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা ফিরে আসে, কিন্তু এবার সে একা ফিরে আসে না। প্রিয়াঙ্কা নিজের বন্ধু রিতমকে সঙ্গে নিয়ে ফিরে আসে। প্রীতম এবং প্রিয়াঙ্কা একই সঙ্গে বাইরে পড়াশোনা করত, তাই দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। এমনকি তারা একে অপরকে বিয়েও করতে চায়। রিতম অনেক বড়লোক পরিবারের ছেলে হওয়ায় প্রিয়াঙ্কারও তাকে বিয়ে করতে কোনো অসুবিধা থাকে না। আর রিতমেরও প্রিয়াঙ্কা এবং তার দিদির খারাপ আর্থিক অবস্থা নিয়ে কোনো অভিযোগ থাকে না। দিদি, তুই কেমন আছিস? প্রায় 1 বছর পর তোর সঙ্গে দেখা হলো। আমার প্রত্যেকদিন তোর কথা মনে পড়তো, আর বিশেষ করে তোর হাতের বিরিয়ানি রান্নার কথা আমি ভুলতেই পারতাম না। সেই কারণে আমি আমার বন্ধুকেও তোর হাতের বিরিয়ানি খাওয়াতে নিয়ে এসেছি। আমি ভালো আছি রে বোন, আর আমারও তোর কথা খুব মনে পড়তো। কিন্তু এখন তুই চলে এসেছিস, আমার আর কোনো চিন্তা নেই। এবার তুই ভালো করে একটা চাকরি বাকরি করবি আর আমি বিরিয়ানির দোকান চালাবো। আর তুই খুব ভালো করেছিস, তোর বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিস। প্রিয়াঙ্কা তার দিদির কথা শুনে একেবারে চুপ করে থাকে। এমন সময় তারা দুজনে মিলে পিয়ালিকে নিজেদের বিয়ের সিদ্ধান্ত জানিয়ে দেয়। প্রথমে পিয়ালি চুপ করে থাকলেও পরে সে নিজের বোনের খুশির জন্য রিতমের সঙ্গে পিয়ালির বিয়ে মেনে নেয়। কিন্তু পিয়ালি মনে মনে ভেবেছিল যে তার বোন অনেক বড় চাকরি করবে আর নিজের পায়ে দাঁড়াবে। সেই কারণেই পিয়ালি তার বিরিয়ানির দোকান বন্ধক দিয়েছিল। কিন্তু এখন তার বোন বিয়ে করবে জানতে পেরেও পিয়ালির মাথায় বিয়ের খরচা নিয়ে দুশ্চিন্তা নেমে আসে। দিদি, আপনি একদম চিন্তা করবেন না। আমি বুঝতে পারছি আপনি অনেক কষ্ট করে বিরিয়ানি বিক্রি করে নিজের সংসার চালান, কিন্তু আমি আপনার বোনকে বিয়ে করার জন্য আপনার কাছ থেকে 1 টাকাও নেব না, আর বিয়েতে আপনাকে বেশি খরচাও করতে হবে না। রিতম এই কথা বললেও পিয়ালি কিছুই শুনতে চায় না। তাই পিয়ালি এবার বিরিয়ানির দোকানের সঙ্গে সঙ্গে নিজের বাড়িও বন্ধক রেখে দেয়। আর কিছুদিনের মধ্যেই পিয়ালি খুবই ধুমধাম করে রিতমের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে দেয়। বিয়ের পর রিতম, আমার দিদির জন্য খুব কষ্ট হয় গো। দিদি অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছে আর খুব কষ্ট করে আমার বিয়ে দিয়েছে, কিন্তু নিজে দেখো কত কষ্ট করে এখনো বিরিয়ানি বিক্রি করে জীবন কাটাচ্ছে। আমি ভাবছিলাম টাকা দিয়ে দিদির বিরিয়ানির দোকানটা বড় করতে সাহায্য করব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন তোমার বিয়ে হয়ে গেছে, তাই বেশি দিদি দিদি করার কোনো দরকার নেই। আর ওই বেড়ার বিরিয়ানির দোকানের জন্য তোমাকে কোনো টাকা খরচা করতে হবে না। লোকের ওই দোকানে বিরিয়ানি খেতে বইই গেছে, কারণ সবাই এখন রেস্টুরেন্টে বিরিয়ানি খাই, বুঝেছো? বিয়ের আগে আমার দিদির সম্বন্ধে কত ভালো ভালো কথা বলতে তুমি, আর এখন যে বিয়ে হয়ে গেছে তখন তুমি নিজের আসল রূপ দেখিয়ে দিলে। তোমার কাছে এত টাকা আছে, তবুও আমার দিদির বিরিয়ানির দোকানে তুমি কেন সাহায্য করবে না? আমার তোমার দিদির বিরিয়ানির দোকান নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আর তুমিও তোমার দিদির বিরিয়ানির দোকান নিয়ে কোনো মন্তব্য করবে না, কারণ আমরা হাই সোসাইটিতে বাস করি। আর এখানকার যদি কোনো লোকজন বলে যে তোমার দিদি ছিটে বেড়ার দোকানে বিরিয়ানি বিক্রি করে, তাহলে আমার সম্মানটা কোথায় যাবে তুমি ভাবতে পেরেছো? এই বলে রিতম অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে প্রিয়াঙ্কার তার দিদির কথা মনে করে ভীষণ মন খারাপ করতে থাকে, তাই সে তার দিদিকে ফোন করে। দিদি, কেমন আছিস? আমি ভাবছি আজকে বিকেল বেলা বাড়িতে যাব, কারণ বিয়ের পর থেকে একবারও আমি তোর কাছে যাইনি। আর আজকে না, আমার তোর দোকানের বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে। ঠিক আছে বোন, তোর যখন ইচ্ছে তুই তখনই আসতে পারিস। বাড়িতে আসবি, আমাকে সেটা আগে থেকে জানানোর কোনো দরকার নেই। আর আজকে আমি আমার বিরিয়ানির দোকানে তোর পছন্দের মটন কাচ্চি বিরিয়ানি বানিয়েছি, তাড়াতাড়ি চলে আয়। আর পারলে তোর বরকেও নিয়ে আসিস। আমার বরের কথা আমি বলতে পারছি না দিদি, কিন্তু আমি এক্ষুনি যাচ্ছি। তোর মুখে বিরিয়ানির কথা শুনে আমার জিভে জল চলে এলো। এই বলে প্রিয়াঙ্কা ফোন রেখে তার দিদির কাছে যাওয়ার জন্য সুন্দর করে সেজে গুজে তৈরি হয়। সে একটা দামি শপিং মলে গিয়ে তার দিদির জন্য অনেক সুন্দর একটা শাড়ি কেনে এবং অনেক দামি দামি মিষ্টি কেনে। সন্ধ্যাবেলা হতে না হতেই প্রিয়াঙ্কা তার দিদির কাছে পৌঁছে যায়। প্রিয়াঙ্কা তার দিদির হাতে নানান রকম দামি দামি উপহার তুলে দেয়। তোকে এত দামি উপহার কে আনতে বলেছিল শুনি? বেশি বড় হয়ে গেছিস বল। এবার তাড়াতাড়ি বিরিয়ানি খেতে বসে পড়, না হলে কিন্তু বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। পিয়ালি বড় বিরিয়ানির হাঁড়ি খুলে নিজের বোনকে গরম গরম মটন বিরিয়ানি পরিবেশন করে দেয়।
কিন্তু প্রিয়াঙ্কা বিরিয়ানি খাওয়ার পরিবর্তে বিরিয়ানির হাড়ির দিকে হা করে তাকিয়ে থাকে। আচ্ছা দিদি, তোর দোকানে বিরিয়ানি বিক্রি হয়নি? এর আগে সব সময় বিরিয়ানির হাড়িতে আমার জন্য অল্প বিরিয়ানি বেঁচে থাকতো, কিন্তু এখন তো দেখছি হাড়িতে পুরো বিরিয়ানি ভর্তি। কি হয়েছে বলতো? আরে কি বলবো বল, এখন তো কোনো গ্রাহক আমার দোকানে বিরিয়ানি খেতেই চায় না, কারণ আমার দোকানটা অনেক পুরানো। এই দোকানে এসি নেই, বসার জন্য ভালো জায়গা নেই, তাই সবাই আমার দোকান ছেড়ে রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে যায়। তবে তুই এসব কথা চিন্তা করিস না, একদিন ঘুরতে এসেছিস, ভালো করে মন ভরে বিরিয়ানি খেয়ে নে। পিয়ালির কথা শুনে প্রিয়াঙ্কা মনে মনে খুবই কষ্ট পায়। প্রিয়াঙ্কা কিছু বলতে যাবে তার আগেই ব্যাংকের লোক এসে সেখানে হাজির হয়। বাড়িতে বসে তো বিরিয়ানি খাচ্ছেন, আর আমাদের ব্যাংকের টাকা কে শোধ করবে শুনি? আর 1 মাসের মধ্যে ব্যাংকের টাকা শোধ করতে না পারলে আপনার বিরিয়ানির দোকান আর আপনার বাড়ি দুটোই বাজেয়াপ্ত করে দেবো বলে দিলাম। দয়া করে এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করবেন না। পাড়া প্রতিবেশীরা যদি এসব জানতে পারে তাহলে আমাকে নিয়ে অনেক রকম কথা বলবে। টাকা নেওয়ার আগে এইসব কথা বললে কাজে দিত, কিন্তু এখন যদি টাকা দিতে না পারেন না, তাহলে আপনাকে মেরে এই বাড়ি থেকে আর বিরিয়ানির দোকান থেকে দু জায়গা থেকেই বের করে দেবো বলে দিলাম। এই বলে ব্যাংকের লোক সেখান থেকে চলে যায়। নিজের দিদির এমন অপমান দেখে প্রিয়াঙ্কার চোখে জল চলে আসে। সে কিছুতেই এসব কথাবার্তা মেনে নিতে পারে না। আমি বুঝতে পেরেছি দিদি, তুই আমাকে পড়াশোনা শেখানোর জন্য আর আমার বিয়ে দেওয়ার জন্য নিজেকে একেবারে নিঃস্ব করে দিয়েছিস, আর আমাদের স্বপ্ন দিয়ে তৈরি করা বিরিয়ানির দোকান পর্যন্ত তুই বন্ধক দিয়ে দিয়েছিস, কিন্তু আমি এসবের প্রতিদান হিসেবে তোকে কোনোদিনও কিছু দিতে পারিনি। তুই এসবের মধ্যে ঢুকিস না বোন, তোর এখন বড়লোক পরিবারে বিয়ে হয়েছে। তোর বর যদি জানতে পারে এসব, তাহলে তোর উপর খুব রাগ করবে। আমি যে করেই হোক বিরিয়ানি বিক্রি করে সব দিনে শোধ করে দেব। তুই আর একা নোস দিদি, আমার যখন বড়লোক পরিবারে বিয়ে হয়েছে তখন আমিও তোকে সাহায্য করতে পিছপা হব না। এই বলে প্রিয়াঙ্কা তার শ্বশুর বাড়িতে ফিরে যায়। প্রিয়াঙ্কা তার শ্বশুর বাড়ির পরিবারকে কিছু না জানিয়েই তার বিয়ের সমস্ত গহনা বিক্রি করে সেই টাকা দিয়ে প্রথমে ব্যাংকের দেনা শোধ করে। এমনকি সে তার বরকে কিছু না জানিয়েই তাদের ভবিষ্যতের জন্য জমানো টাকা দিয়ে তার দিদিকে বিরিয়ানি বিক্রি করার জন্য একটি রেস্টুরেন্ট বানিয়ে দেয়। রেস্টুরেন্টে এসি, ভালো বসার জায়গার ব্যবস্থা করে। পিয়ালি তার বোনকে এত কিছু করতে বারণ করলেও প্রিয়াঙ্কা কোনো কথাই শোনে না। এমনকি প্রিয়াঙ্কা নিজের শ্বশুরবাড়ির লোককে মিথ্যা কথা বলে নিজের দিদির সঙ্গে রেস্টুরেন্টে বিরিয়ানি বিক্রি করতে শুরু করে। আর দেখতে দেখতে দুই বোনের বিরিয়ানি একেবারে বিখ্যাত হয়ে ওঠে। দিদি, আপনাদের দুজনের এরকম বিরিয়ানি বিক্রি করার অভিনব উদ্যোগ আমাদের সত্যি দারুণ লেগেছে। বিশেষ করে আপনার দোকানে যে মটন কাচ্চি বিরিয়ানিটা বিক্রি হয় না, ওটা একেবারে অসাধারণ খেতে। আমাকে 3 প্লেট মটন কাচ্চি বিরিয়ানি দিন তো। ধন্যবাদ দাদা, এটা শুধুমাত্র আমার বোনের জন্যই সম্ভব হয়েছে। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার ব্লগিং খুব বিখ্যাত হওয়ায় দুই বোনের বিরিয়ানির দোকানে ক্যামেরা চালানো নিষেধ থাকে, কারণ একবার যদি প্রিয়াঙ্কার এরকম বিরিয়ানি বিক্রি করার ভিডিও বা ফটো তার শ্বশুরবাড়ির লোকেরা দেখতে পায়, তাহলে তার সংসার করা মুশকিল হয়ে পড়বে। কিন্তু একজন বিখ্যাত ব্লগার দুই বোনকে লুকিয়ে লুকিয়ে তাদের বিরিয়ানির ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, আর সেই ভিডিও ভাইরাল হতে শুরু করে। আর একদিন সেই ভিডিও রিতমের চোখে পড়ে। দিদি, কেউ একজন আমাদের ভিডিও ভাইরাল করে দিয়েছে, আর আমার বর, শ্বশুরবাড়ির সবাই আমাদের ভিডিও দেখে নিয়েছে। এবার আমি কি করব দিদি? ওরা আমাকে তোর সঙ্গে বিরিয়ানি বিক্রি করতে দেবে না। তুই চিন্তা করিস না বোন, তুই তো আর চুরি করিসনি, শুধুমাত্র আমার সুবিধার জন্য আমাকে সাহায্য করেছিস। আর তাছাড়া বিরিয়ানি বিক্রি করাতে বড়লোক আর গরিবের কি আছে? বড়লোকেরা বিরিয়ানির ব্যবসা করে না। এমন সময় সেই রেস্টুরেন্টে রিতম চলে আসে। রিতম সেখানে আসা মাত্রই পিয়ালি এবং প্রিয়াঙ্কাকে অপমান করা শুরু করে দেয়। তোমার মতো ফালতু মেয়েকে বিয়ে করে বড়লোক বাড়িতে নিয়ে যাওয়া আমার একদম ভুল হয়ে গেছে। আমার মনে রাখা উচিত ছিল যে তোমার দিদি গরিব আর বিরিয়ানি বিক্রি করে। ওরকম বিরিয়ানি বিক্রি হলে বোনকে সসম্মানে বিয়ে করাটা আমার একদম ঠিক হয়নি। ফালতু বাজে মেয়ে কোথাকার। আমি মানছি তোমাকে মিথ্যা কথা বলে এখানে আসা আমার উচিত হয়নি। তোমাকে আমার সত্যি কথাটা বলা দরকার ছিল, কিন্তু এখন তোমার যা কথাবার্তা শুনলাম তাতে আমার মনে হচ্ছে আমি আমার দিদির সঙ্গে বিরিয়ানি বিক্রি করে বেশ করেছি। তোমার দিদিকে যখন উপকার করার এতই ইচ্ছা, তাহলে আমার বাড়ি থেকে দেওয়া গহনা আর আমার জমানো টাকা দিয়ে বিরিয়ানি দোকান বানিয়ে দিয়েছো কেন? তুমি তোমার নিজের রোজগার করে টাকা দিয়ে বানাতে পারতে। অবশ্য তুমি তো রোজগারও করো না। বিয়ের পর বরের টাকা মানে সেই টাকায় বউয়ের সমান অধিকার থাকে। আর তাছাড়া তোমার কাছে এমন ক্ষমতা আছে যে তুমি খরচ হয়ে যাওয়া টাকা আবার 2 মাসের মধ্যেই জমিয়ে নিতে পারবে। আর তুমি আমাকে যেই ভাষায় অপমান করলে, তারপর তোমার সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। আমি এবার নিজের টাকা দিয়েই তোমার সব টাকা শোধ করে দেব। এভাবেই প্রিয়াঙ্কা কিছুতেই তার বরের সঙ্গে শ্বশুর বাড়িতে ফিরে যেতে চায় না। প্রিয়াঙ্কা এবং তার দিদি দুজনে মিলে
বিরিয়ানি বিক্রি করে কয়েক মাসের মধ্যে অনেক বড়লোক হয়ে ওঠে। আর সেই টাকা দিয়ে রিতমের সমস্ত দেনা তারা শোধ করে দেয়। অন্যদিকে রিতম মনে মনে তার ভুল বুঝতে পারে, তাই সে প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চেয়ে তাকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। তারপর থেকে প্রিয়াঙ্কা তার শ্বশুরবাড়ির অনুমতি নিয়ে তার দিদিকে বিরিয়ানির দোকান চালাতে সাহায্য করে।